নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে। বাংলার সাম্প্রতিকতম রাজনীতিতে সবথেকে বড় বিষয় এই মুহূর্তে এনসিপিআই, অর্থাৎ এনসিপিআই এর কথা যদি বলি, একটি নতুন দল, যে ক্ষেত্রে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। রবিবার সন্ধ্যার আগে যার কোনো নামগন্ধ ছিল না, অথচ এই প্রায় অচেনা একটি রাজনৈতিক দল উঠে এলো সংবাদ শিরোনামে। তৃণমূলের বিদ্রোহী ব্লকের 20 জন সাংসদ এই দল মিশে যাওয়ায় এখন শুরু হয়েছে সুলুক সন্ধান। শুধু তাই নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক নাম, এমনটাই দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদাররা। এমন এক ভুঁইফোড় রাজনৈতিক দলের ডঙ্কা নিনাদে চমৎকৃত বাংলার রাজনীতি, কিন্তু তা কি হঠাৎ, নাকি এর পেছনে ছিল কোনো গোপন প্রস্তুতি? রাজনৈতিক মহলে এখন এই নিয়ে জল্পনা তুঙ্গে। আমরা আসবো এই আলোচনায়, তার কৌতূহল নিরসনের চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। বাংলার সাম্প্রতিকতম রাজনীতিতে সবথেকে বড় বিষয় বলা যেতে পারে, বাংলার সাম্প্রতিকতম রাজনীতিতে সবথেকে বড় বিষয় এই মুহূর্তে এনসিপিআই, অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। কি এই পার্টি, তা কিন্তু অনেকেরই হয়তো অজানা ছিল, কিন্তু রবিবার সন্ধ্যার আগে যার কোনো নামগন্ধ ছিল না, সেই দলটি এই মুহূর্তে একেবারে সংবাদের শিরোনামে। তৃণমূলের বিদ্রোহী ব্লকের 20 জন সাংসদ এই দলে মিশে যাওয়ায় এখন শুরু হয়েছে এর সুলুক সন্ধান। সবচেয়ে বড় রাজনৈতিক নাম এখন পশ্চিমবঙ্গে এটা, এমনটাই দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদাররা। কিন্তু এমন এক ভুঁইফোড় রাজনৈতিক দলের ডঙ্কা নিনাদে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চমৎকৃত বাংলার রাজনীতি। স্বাভাবিকভাবেই এই দল নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। এই দলের উৎপত্তি কি হঠাৎ, নাকি এর পেছনে ছিল কোনো গোপন প্রস্তুতি? রাজনৈতিক মহলে বর্তমানে এই বিষয় নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। প্রথমে শুনে নেব এই দলের প্রেসিডেন্ট শিউলি সাহা কুন্ডু, তিনি কি বলেছেন, প্রথমে দেখব বাইট। This news was registered in 2022, and after that we participate in Tripura election 2023, and after that we participate also in Bengal Panchayat election also, and we are already attached with NDA, and near about 1 month before I already resigned from this party. এই মুহূর্তে আলোচনায় আসবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ, ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, প্রথমে সরাসরি এই প্রশ্নে আসবো যে রাজনীতিতে এটাও কি সম্ভব, একদিন আগে যে দলের কোনো অস্তিত্বই ছিল না, সেই দল নাকি এখন রাজ্যের সর্ববৃহৎ দলের দাবিদার? অপরূপা, এটাই বোধহয় ভারতবর্ষের রাজনীতিতে গতকালের দিনটা, অর্থাৎ 14ই জুন, এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে একটা অখ্যাত দল যার কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যার কোনো অস্তিত্বই ছিল না, সন্ধে 7টা পর্যন্ত যার কোনো অস্তিত্বই ছিল না, হঠাৎ করে সেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই, সেই দলটা যখন আত্মপ্রকাশ করেছিল 2023 সালে, যার নাম জানতো না, 2026 সালের 14ই জুন সন্ধ্যে 7টা নাগাদ লোকের মুখে মুখে এই একটি পার্টির নাম। এবং আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি, তার আগে সকাল থেকে এই পার্টির ফেসবুক অ্যাকাউন্টে সমস্ত তৃণমূলের যে সমস্ত বিদ্রোহী সাংসদ এই দলে যোগ দিয়েছে, তাদের প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে এবং
তারাই যে এই মুহূর্তে পশ্চিমবাংলার সর্ববৃহৎ দল সেটা কিন্তু তারা ঘোষণাও করে দিয়েছে। অর্থাৎ আমি এখানে বলবো যে এই ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম চাণক্য যদি কেউ থাকেন তার নাম হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এক চালে সমস্ত মানে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কুপোকাত হয়ে গেল। দেখিয়ে দিল যে গত 2022 সালে মহারাষ্ট্রে যে শিবসেনা ভেঙে যেভাবে শিবসেনা ভেঙে একনাথ শিন্ডেকে দিয়ে যেভাবে দখল করা হয়েছিল, মানে ক্ষমতা হাত বদল করেছিল মহারাষ্ট্রে, তার থেকেও বোধহয় মানে পশ্চিমবঙ্গে একটা দল যারা দীর্ঘদিন 15 বছর ধরে ক্ষমতায়, 1998 সালে যে দলের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে, সেই দলটা ধীরে ধীরে 1 মাসের মধ্যে কোথায় যেন হারিয়ে যেতে চলেছে। আমি জানি না যে আর 8 জন সাংসদ যারা রয়েছে তাদের মধ্যে আরো কতজন এই বিদ্রোহী দলে অর্থাৎ এনসিপিআই দলে যোগ দেবে। তো এইটা মানে বললাম তো যে এর মানে কোনো মানে ভারতবর্ষের রাজনীতিতে খুঁজলে বোধহয় এটা এরকম পাওয়া যাবে না যে একটা অখ্যাত দলে 20 জন সাংসদ জয়েন করলেন এবং তারপর তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা হয়েছে। এখনো যদিও সেটা সংসদে স্বীকৃতি তারা পাননি, কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে কি করবেন। অর্থাৎ কেন হয়েছে যদি আমরা বলি, এর পেছনে অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা যদি ভেঙে আলাদা ব্লক তৈরি করত তাহলে যেটা সমস্যা তৈরি হতো, আইনি জটিলতা একটা তৈরি হতো যে স্পিকার কখনো একটা দলকে ভেঙে তারা কিন্তু আলাদা ব্লকের ব্যবস্থা করতে পারে না, একটা দল থেকে আরেকটা দলে যেতে পারে। যেরকম কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে 7 জন সাংসদ রাজ্যসভার সাংসদ আপে পাঞ্জাবের, তারা যেমন 1/3 10 জন ছিল, 7 জন ভেঙে বেরিয়ে সরাসরি তারা বিজেপিতে যুক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ যে বিরোধী যে আইনটা, সেই আইনটা কিন্তু সেখানে কার্যকর হলো না। তো ঠিক এই জায়গাটাতেই যে দলত্যাগ বিরোধী আইন রুখতে এই জিনিসটাকে নেওয়া হলো এবং এমন একটা দলের শরণাপন্ন হলো যে একদিকে সাপও মরল, একদিকে লাঠিও ভাঙলো না। মানে এই নীতিতে রেখে অমিত শাহ চাণক্য দেখিয়ে দিল এবং এই এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এই দলটাকে কোথাও যেন ভারতবর্ষের রাজনৈতিক যে দলগুলোর মধ্যে একটা জায়গা দিয়ে দিলেন। মানে এটা সত্যি মানে ভারতবর্ষে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, বাংলাতে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, প্রত্যেকের কাছে কিন্তু সত্যি মানে অভাবনীয় কাণ্ড এবং এই দিনটা কিন্তু স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। অপরূপা দাদা, এখানে আরো একটি প্রশ্ন আসছে যে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের তো কিছু কর্মপন্থা থাকে, সেক্ষেত্রে এই দলের কর্মপন্থাটা ঠিক কি হতে চলেছে? এবং মানে শুধুই কি ম্যাজিক ফিগার করে সাপোর্ট দেয়া, নাকি অন্য তাদের কর্মপন্থা কিছু থাকবে? কারণ এই মুহূর্তে ম্যাজিক ফিগার হয়ে সাপোর্ট দেয়া এটা কোথাও গিয়ে একটা সংসদীয় গণতন্ত্রে মনে হচ্ছে এক এবং অদ্বিতীয় একটা শর্ত হয়ে দাঁড়াচ্ছে দিন প্রতিদিন। সেটা তো একদম যে দেখো আগামী মানে বাদল অধিবেশন, যেটা বর্ষাকালীন অধিবেশন আমরা বলি, বাদল অধিবেশন শুরু হবে। তো বাদল অধিবেশন শুরু আগেই এই যে মানে অপারেশন লোটাস যেটাকে বলা হচ্ছে, যে সেখানে একদিকে রাজ্যসভা একদিকে লোকসভা, যে সাংসদ সংখ্যা এখন বিজেপিকে বাড়াতে হবে। কারণ একটাই, এক দেশ এক ভোট, এবং হচ্ছে ওই যে মহিলা বিল, যেটা নারী নিয়ে যে বিলটা আর কি, মহিলাদের যে সংসদে আরো কি বলে সংখ্যা আর কি বাড়ানো, হ্যাঁ, নারীদের ক্ষমতায়ন বলাই যায় আর কি। হ্যাঁ, তো এই বিলটা পাস করাতে গেলে ইতিমধ্যেই যে যখন আমাদের এই পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে এখানে নির্বাচনের আবহাওয়া, সেই সময় কিন্তু এপ্রিলের মাঝখানেই কিন্তু সংসদে একটা স্পেশাল অধিবেশন ডাকা হয়েছিল শুধুমাত্র এই বিলটা পাস করানোর জন্য। অনেকেই বলতে পারেন যে
মুখ পুড়েছে, তখন কিন্তু বলা হয়েছিল যে কেন এটা প্রস্তুতি না নিয়ে করা হলো। তখন দেখা গেছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেস কি করে। তৃণমূল কংগ্রেসকে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল, অন্যান্যবার যেরকম তারা হয় বিল সাপোর্ট করলো না, তারা ভোট দেয় না, এরকম কিছু একটা করে। তো এইবারে কিন্তু সেটা করেনি, প্রবল বিরোধিতা করেছে এই বিলের, কংগ্রেসের সঙ্গে থেকে, ইন্ডিয়া জোটের সঙ্গে থেকে সেটা প্রবল বিরোধিতা করেছে, যে তখন নির্বাচন ছিল। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর আঁতে ঘা লেগেছে, এবং তখন থেকে তারা চ্যালেঞ্জ নিয়েছিল যে কি করা যায়, এবং তখন থেকেই কিন্তু এই প্ল্যানটা শুরু, তৃণমূল কংগ্রেসকে কিভাবে ভাঙা যায়। এবং তার অন্যতম যিনি কারিগর, একদিকে যেমন ভূপেন্দ্র যাদব, অন্যদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু রয়েছেন। তো এই জায়গাটা থেকে যদি দেখা যায় যে এই সাংসদদের কর্মপদ্ধতি যদি আমরা দেখি, যে এই সাংসদরা যখন তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছে, তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হওয়ার পরে তৃণমূল কংগ্রেস যে পলিটিক্সটা করতো, সেটা হচ্ছে এই রাজ্যে সবসময় একটা বিজেপি বিরোধিতা, কেন্দ্রের বিরোধিতা একটা পলিটিক্স। তো সেই পলিটিক্সটা 2024-এর পরে আরো কোথাও বেড়ে গেছিল। এই সাংসদরা দেখেছেন সেই সময় যে তৃণমূলের তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট, কোশ্চেন্স, সেটাই তাদের বলতে হবে, তার বাইরে তারা কিছু বলতে পারবেন না। এবার একজন সাংসদকে যখন তার সংসদীয় কেন্দ্রের জনগণ তাকে নির্বাচিত করে পাঠান, তার তো কিছু এক্সপেকটেশন থাকে তাদের জনগণের, এবং তাদেরও কিছু ফিরিয়ে দেওয়ার থাকে যারা সাংসদ হন। দেখা গেছে যে কোথাও হয়তো মানুষের যে সমস্ত সমস্যা, যেগুলো পার্লামেন্টে বললে সেটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে, কোথাও রেল প্রকল্প হতে পারে, কোথাও রাস্তা হতে পারে, কোথাও জাতীয় সড়ক হতে পারে, এই যে পুরো বিষয়গুলো, এগুলো সংসদে তোলার কথা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এরকম খুবই কম, মানে কোনো সাংসদ তার সংসদীয় কেন্দ্রের কোনো বিষয় নিয়ে কোনো মন্ত্রীর সঙ্গে পার্সোনাল দেখা করতে পারবেন না, দলকে জানাতে হবে, দল যা স্ক্রিপ্ট তৈরি করে দেওয়া হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী করবেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু আশ্বস্ত করেছে এনডিএ তরফ থেকে, অর্থাৎ বিজেপি আমি যদি বলি, তো বিজেপি কিন্তু এই জায়গাটাতেই তাদের আশ্বস্ত করেছে যে আপনারা যতদিনই থাকবেন এই জায়গাটা আপনাদের সিকিউর থাকবেন। সেই সঙ্গে এই যে নিরাপত্তার একটা ব্যাপার ছিল, গতকাল এই দলে যোগ দেওয়ার পর থেকে, প্রথমত যে হাওড়ায় এই দলের একটি অফিস আছে, সেই অফিসে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়েছে, এবং সমস্ত সাংসদরা, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে গেছেন। এর আগে কাকুলি ঘোষ দস্তিদার, তার সাথে যখন মনোমালিন্য হলো নির্বাচনী ফল প্রকাশের পরে, তিনিও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পেয়েছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তো এখন কিন্তু সমস্ত সাংসদ তারা নিরাপত্তা পাবেন, এবং তাদের যেটা আশ্বস্ত করা হয়েছে, তাদের সংসদীয় কেন্দ্রের যে সমস্ত কাজকর্ম, সেগুলো সমস্ত কিছু তারা পাবেন, অর্থাৎ যে যে ডিমান্ডসগুলো তাদের আছে সেগুলো তারা পাবেন, এটা একটা আশ্বস্ত তো করেছে। সেই সঙ্গে হয়তো জানি না যে আগামী 2029-এর নির্বাচনী সেটা নিয়ে কোনো হয়তো পেতেও পারেন, মানে যে তাদেরকে কোথা থেকে টিকিট দেবে না দেবে, যদিও তারা তো এখন এই যে এনসিপিআই এই দলটার সঙ্গে রয়েছে, এবার এনডিএর যেহেতু শরিক, তাহলে হয়তো এই দলটার থেকেই তাদেরকে হয়তো এনডিএ শরিক হিসেবে সেটা কি আসন ভাগাভাগি করবে, এরকম অনেক প্রশ্নই কিন্তু এখন রয়েছে। তবে সাংসদরা তাদের কর্মপদ্ধতি একটা নিশ্চয়তা পেয়েই কিন্তু তারা এই 20 জন কিন্তু একটা জায়গাতে একজোট হয়েছে এবং একটা অখ্যাত দলে যোগ দিয়েছে। অপরূপা, একেবারে দাদা, কিন্তু এক্ষেত্রে এই যে অখ্যাত দলে তারা একজোট হয়ে 20 জন সাংসদ যোগ দিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এটাই কি তাদের ভবিষ্যৎ? যে পয়েন্টগুলো আপনি বললেন, সেটাই কি এদের ভবিষ্যৎ হিসেবে ধরা যায়, নাকি ভবিষ্যৎ নিয়ে এদের ভাবনা কি রয়েছে? না, ভবিষ্যৎ এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং এই বিষয়টা, যে এই সাংসদদের ভবিষ্যৎ কি, মানে ভবিষ্যতে কি তারা পলিটিক্স করবেন বা কিছু করবেন, এটা যদি একটু দেখি যে 2029-এর নির্বাচন, এখানে 20 জন সাংসদ, আমি 10 জন সাংসদের নাম বলছি, যাদের মধ্যে আছে কাকুলি ঘোষ দস্তিদার, পেশায় চিকিৎসক; শতাব্দী রায়, তিনি কিন্তু অভিনেত্রী; শর্মিলা সরকার, ডক্টর শর্মিলা সরকার, তিনিও কিন্তু একজন চিকিৎসক; প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার; কালীপদ সোরেন, ইনি একটা আদিবাসী সমাজের লেখক, এবং মানে
পলিটিক্সের লোক নন। হুম। দেব অর্থাৎ দীপক অধিকারী, আমরা জানি দেবকে সবাই আমরা চিনি, তার প্রফেশনটাও জানি। জুন মালিয়া, তার প্রফেশনটাও আমরা জানি, অভিনয়। ইউসুফ পাঠান, তিনি খেলোয়াড়। রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও অভিনেত্রী। সায়নী ঘোষ, তিনিও অভিনেত্রী। তো এই 10 জনকে বাদ দিলে বাকি 10 জন হচ্ছে জগদীশ বর্মা বসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান, মিতালি বাগ, মালা রায়। এই 10 জনের মধ্যে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, একদম। হুম। এই বাকি 10 জন যদি দেখা যায়, তারা কিন্তু রাজনীতি থেকেই উঠে আসা মানুষজন, তাদেরকে টিকিট দিয়েছে। কিন্তু আগামী 2029-এ নির্বাচনে যদি দেখা যায়, এই 10 জন তাদের যদি এখন এই মানে সমস্ত কিছু তাদের সংসদীয় এলাকা বা তারা একটা যেহেতু মানে এরা একটা ফেস, তো মানে সমাজের কাছে এরা একটা ফেস, এই ফেসটাকে তৃণমূল কংগ্রেস কাজে লাগিয়েছিল। আগামী দিনে বিজেপি এদের কাজে লাগাতে পারে, সেটা তো সময় বলবে কি হবে। আর যেটা আছে, আমরা কি জানতাম যে যদি গত 1-1.5 মাস আগে, নির্বাচনের আগে, আমরা কি ভেবেছিলাম যে তাসের ঘর হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস হুড়মুড় করে ভেঙে পড়বে? বা আমরা কি ভেবেছিলাম যে এ রাজ্যের বিজেপি ধারে ভারে 1 মাসের মধ্যে হুড়ুর করে এরকম হয়ে যাবে? আমরা কেউ বুঝতে পেরেছিলাম? তাই ভবিষ্যৎ যদি চিন্তা করতে হয়, তাহলে কিন্তু সেটার জন্য সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে ভবিষ্যৎ ঠিক হয়, ঠিক পথে গেলে ভবিষ্যৎটা নির্ধারণ করে নেওয়া যায় এবং তার জন্য সঠিক পথ নিতে হয়। তো এই সাংসদরা সঠিক পথ নিয়েছেন কিনা, সেটা কিন্তু তার সংসদীয় কেন্দ্রের লোকজন বলবে। তবে এর পেছনেও আরেকটি যেটা কারণ আছে, তাদের নিজস্ব। আমি ব্যক্তিগতভাবে যদি ধরি, 2029-এ নির্বাচন, এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, তাহলে প্রায় 3 বছর কিন্তু এখনো বাকি। একজন সাংসদ তিনি কি কি ফ্যাসিলিটি পান, আমি যদি দেখি, এখানে বলছে যে তার বেসিক স্যালারি হচ্ছে 1,24,000 টাকা পার মান্থ। একজন সাংসদ তিনি বেতন পান। ফোন এবং ইন্টারনেট ইউজের জন্য বছরে পান 1.5 লক্ষ টাকা। ফ্রি ডোমেস্টিক ফ্লাইট পার ইয়ার, অর্থাৎ 34টা ফ্রি ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাস ট্রেন ট্রাভেল পান। ফ্রি ইলেকট্রিসিটি 50,000 ইউনিট বছরে পান। ফ্রি ওয়াটার সাপ্লাই 4 কিলোলিটার জল বছরে পান। এছাড়া সাংসদদের অফিস অ্যালাউন্স বাবদ পার মান্থ 62,000 টাকা পাওয়া যায়। হাউজিং অ্যালাউন্স বাবদ 2 লক্ষ টাকা পার মান্থ এবং পেনশন 31,000 টাকা পেনশন। ফ্রি মেডিকেল কেয়ার অফ দ্য এমপি অ্যান্ড ফ্যামিলি, তার পরিবারের সকলের জন্য কিন্তু মেডিকেল যে এটা, সেটা কিন্তু ফ্রি। মেডিকেল চিকিৎসা পুরো ফ্রি। তো এবারে যদি আমি হিসেব করি পার মান্থ কত টাকা হচ্ছে, একজন সাংসদ কত টাকা পান, এই টাকাটা 3 বছরে কত টাকা হয়, এটা একটা হিসেবের ব্যাপার আছে। সেই সঙ্গে যদি তিনি টিকিট নাও পান 2029-এ, তিনি কিন্তু তার পেনশনটা সিকিউর হয়ে গেল। তো এই জায়গা থেকে সেই সঙ্গে তিনি আরো অনেক মানে যারা অবসর নিয়ে নেন বা সাংসদ অবসর নিলে বা না হলে, তার কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি তার কাছে থাকে। তো এই জায়গাটা থেকে তারা কিন্তু তাদের ভবিষ্যৎটা মোটামুটি একটা সিকিউর জায়গায় তারা নিয়ে গেছে, অর্থাৎ নিশ্চয়তা, নিরাপত্তা এবং নিশ্চয়তা, এটা তারা পেয়েছে। এরপরে কিভাবে তারা এই যে 3 বছর সময়টা তারা মানে কাজ করে বা ইন্ডিয়াতে থেকে তারা কিভাবে তাদের যে রাজনৈতিক যে আগামী দিনের যে স্বপ্ন, সেটাকে কিভাবে পূরণ করবেন, এখন সেদিকেই আমাদের নজর থাকবে। একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে কথা বলছিলাম, আমরা এতদিন যে রাজনৈতিক দলগুলির নামের সাথে পরিচিত ছিলাম, তার থেকে একেবারে উল্টো পথে হেঁটে একটি আনকোড়া বলা যেতে পারে, যদিও আনকোড়া শব্দটা হয়তো আমাদের কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্যতা পাবে, যদিও দলটা তৈরি হয়েছিল অনেক আগে, কিন্তু এই দলের অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। সেই দল এখন একেবারে সামনে এসে এই মুহূর্তে রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই দলকে কেন্দ্র করে এবং 20 জন সাংসদকে কেন্দ্র করে কিন্তু এখন অনেক প্রশ্ন রাজনৈতিক আকাশে আনাগোনা করছে, যার খানিকটা আমরা আজ আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। এই মুহূর্তে নেব একটা ছোট বিরতি।
सांसद थे